আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অবজ্ঞা আর অবহেলার চোখে প্রতিবন্ধী মানুষদের দুর্বল ভেবে দয়া কিংবা করুণা করে তাদের প্রতিবন্ধিতা বলে পার্থক্য না করে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি এবং মানসিকতার পরিবর্তন ঘটিয়ে আসুন আমরা উভয়ের সহযোগী হই। এই বাসনা রেখে যে যেখানে যে অবস্থায় আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আঁধারে আলো। ইচ্ছে শক্তি থাকলে যে কোনো বাধাকে হার মানিয়ে মানুষ এগিয়ে যেতে পারে অনেক দূর। তারই প্রমাণ আশরাফুন নাহার মিষ্টি। শারীরিক প্রতিবন্ধী হয়েও থেমে নেই তিনি। অন্য 10 জন নারীর মতো উচ্চশিক্ষা সম্পন্ন করে নিজেকে সমাজে একজন যোগ্য এবং সফল নারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সামর্থ্য হয়েছেন। চলুন আমরা তার প্রতিষ্ঠার কথা তার কাছ থেকেই শুনি। 1992 সালের 11 সেপ্টেম্বর নিজের বাড়ির ছাদ থেকে আকস্মিকভাবে পা পিছলে পড়ে যায় আমি। এরপর 1992 থেকে 94 সাল পর্যন্ত প্রায় 1.5 বছরের অধিক সময় ঢাকা মগবাজার এবং সাভার সিআরপিতে চিকিৎসাধীন ছিলাম। এরপর বাড়িতে ফিরে যায় একটা হুইল চেয়ারকে সঙ্গী করে। যখন বাড়িতে ফিরে যাই তখন অদম্য মনোবল ছিল যে কোনোভাবেই আমি পিছু ফিরে দাঁড়াবো না। এমনকি যখন কলেজে আমি আবার শিক্ষার জন্য আমার অধ্যাপকদের সাথে কথা বলি তখন তারা বলেছিলেন শিক্ষার ক্ষেত্রে কিছুটা বিরতি দিতে। আমি তাদের কথা না শুনেই তাদের কাছে প্রমিস করেছিলাম যে না, 94 সালেই এইচএসসিতে আমি অংশগ্রহণ করব। 1994 সালে এইচএসসি, 1996 ডিগ্রি পাশ করে আমি 1998 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মেধা তালিকায় 2য় স্থান অধিকার করে এমকম শেষ করি, অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স। এইচএসসি পাশের পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এবং চিটাগাং বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্ষেত্রে অনার্সে ভর্তি হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র অবকাঠামোগত অসুবিধার কারণে, অর্থাৎ হুইল চেয়ার, ক্লাসরুমগুলোতে প্রবেশ গম্যতা না থাকার কারণে আমি অনার্সে শিক্ষা গ্রহণ করতে পারিনি। এরপর 2001 সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি বিপিকেএসে কর্মসংস্থানের সুযোগ হয়। সেখানে চাকরিতে জয়েন করি জুলাইয়ের 1 তারিখে। এরপর 2003-এ আমি প্রথম থাইল্যান্ডে যাই প্রতিবন্ধী নারীদের উপরে একটা লিডারশিপ ট্রেনিং নিতে। 2003-এ আমার আবারও জাপানে যাওয়ার সুযোগ হয় প্রতিবন্ধী ব্যক্তিদের উপরে ডিপিআই, ডিজেবল পিপলস ইন্টারন্যাশনালের ওয়ার্ল্ড কনফারেন্সে অংশগ্রহণ করতে। 2003-এ ফিরে এসে প্রতিবন্ধী নারীদের নিয়ে কার্যক্রম শুরু করি বিপিকেএসে। এরপর 2004-এ আমি জাপানে একটি স্কলারশিপ নিয়ে 1 বছরের জন্য চলে যাই। স্কলারশিপটি ছিল সাউথ এশিয়া রিজনের প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য যাদের ভিতরে নেতৃত্ব দানের ক্ষমতা আছে তাদেরকে 1 বছরের একটা ট্রেনিংয়ের সুযোগ প্রদান করা। বাংলাদেশে মোট 40 জন কম্পিটিটর ছিল। এদের ভিতরে প্রতিযোগিতায় প্রথম হয়ে আমি জাপানে চলে যাই 1 বছরের জন্য। সেখানে আমি প্রবেশগম্যতা, পিয়ার কাউন্সেলিং এবং এডুকেশন সিস্টেমের উপরে পড়াশোনা করে ফিরে আসি এবং বিপিকেএসে আবারও কাজে যোগদান করি। 2005-এ আমি আবার চলে যাই থাইল্যান্ডে। সেখানে একটা লিডারশিপ ট্রেনিংয়ে অংশ নিই, ফিরে আসি বাংলাদেশে। এরপর প্রতিবন্ধী নারীদের নিয়ে কাজকে অব্যাহত রাখি। প্রতিবন্ধী নারীদের নিয়ে কাজ করতে যেটা দেখেছি সেটা আমার জন্য অনুপ্রেরণা দিয়েছে বাধাহীন জীবনে আরও বেশি এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে। বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন সময় কনসালটেশন মিটিংয়ে অংশগ্রহণ করেছি। বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বেশ কিছু সুযোগ তৈরি করতে চাচ্ছেন এবং কমিটেডও হয়েছেন, যেগুলো আমাদেরকে আরও প্রেরণা যোগায় এগিয়ে যেতে। তবে আমি একটু আশা করব যে কোনো ধরনের মানবাধিকারমূলক নীতি, আইন এবং কর্মপরিকল্পনা যেটাই হবে না কেন সেখানেই প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণটা থাকতে হবে। তাহলেই শুধুমাত্র প্রবেশগম্যতা অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকারটা সুরক্ষা করার সুযোগ তৈরি হবে। আজ আমরা দেখব বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় বসবাসরত প্রতিবন্ধী মানুষেরা কেমন আছে। চলুন দেখা যাক।
যে ঘটনাটি আজও এ দেশের মানুষের হৃদয়ে নাড়া দেয় এবং মানুষের মুখে মুখে, আজ আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে, পটুয়াখালী জেলার সদর উপজেলার মাটিভাঙা গ্রামে। এই জায়গাটি গত সিডরে বিধ্বস্ত হয়। প্রতিনিয়ত জলোচ্ছ্বাস আর প্রলয়ঙ্করী ঝড়ে জীবন বাঁচিয়ে রেখে অবতীর্ণ হয় অঞ্চলের মানুষ বাঁচা মরার লড়াইয়ে। সিডর এবং পরবর্তী আয়লায় আক্রান্ত হয়ে এ অঞ্চলের মানুষ কেমন আছে, চলুন আমরা সরাসরি প্রত্যক্ষ করি এবং আক্রান্ত মানুষের সাথে কথা বলি। এখন কথা বলছি সিডরে আঘাতের মুহূর্তগুলো যার হৃদয়ে এখনো নাড়া দেয়, তেমনি একজন প্রত্যক্ষদর্শী শারীরিক প্রতিবন্ধী নাসির, তার সাথে। আমাদের বাড়িঘর সব সিডরে নিয়ে গেছে। আমি ব্যবসা করতাম, একটা চায়ের দোকান ছিল। দোকানটা একজন ছোট একটা বাচ্চা ছিল 8-9 বছরের। বাচ্চাটা নিয়ে আমি যখন দোকানের ভিতর দিয়ে বাইরে যাই, আমাদের দোকানের সময় 2 ফুট পানির ভিতরে চলে গেছে। সময় রাত 1টা বাজে। 1টাতে আমি বাড়ি আইতে আমার 1:30 বাজে। 1:30 বাইরে আয়া আমি বাড়ির ভিতরে যে ঢুকবো, ঢোকার মতো কোনো সিস্টেম নাই। তারপরে গাছের ভিতর দিয়ে আস্তে আস্তে গাছ, বহুত গাছ রাস্তায় পড়ছে। তারপরে গাছ কাইটা ওই ঠাল ভাঙে আসছি। আসার পর আগে দেখি আমাদের বাড়িতে কেউই নাই। তারা আছে এক এক জায়গায়, এক একজন, তাদের কেউ কাপড় আছে, কেউ কাপড় নাই। তারপরে মোটামুটি যার যা ছিল পইরা সকালে নদীর পাড়ে যাই। নদীর পাড়ে দেখি যে লাশ নদীর দা ভাইসা যাইতে আছে। আমি মোট 13 জন লাশ নদী থেকে উঠাইছি, আমরা 3 জন ছিলাম। আর একজন ছিল এক মহিলা, তাদের জামাই বাড়ি বেড়াইতে এসে মাদার গাছে উঠে গেছে পানির বাড়িতে। ওই লাশটা নামাইছি আমরা 3 জনে। নামাবার পরে এখন আমি শারীরিক প্রতিবন্ধী, এখন আমার দোকানপাটও চলে গেছে, আমি কি করব? এখন আক্রান্ত হয়ে পড়ছে, আরও অসুস্থতা। আমাদের বাপ মা ছিল, বাপ মা তারা বেশি, যারা প্রতিবন্ধী তারা একটা ভালো থাকে না, পাড়াপড়শিরা ভালো ওরা চোখে দেখে না যে ওরা প্রতিবন্ধী, ওদের সাথে চলাফেরাটাই ভালো হবে না। সিডরের আঘাতে সর্বস্ব হারিয়ে দারিদ্রতার মুখোমুখি হয়ে যায় যে পরিবারটি, সেই পরিবারের একজন সদস্য পপি আক্তার। সে দৃষ্টি প্রতিবন্ধী। তার সাময়িকভাবে সিডরের আঘাতে শিক্ষা কার্যক্রম স্থগিত হয়ে গেলেও তাকে থামিয়ে রাখেনি তার সেই ইচ্ছেকে। এমন একটি প্রতিষ্ঠান তাকে সহায়তা দেয় তার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চলুন আমরা সরাসরি পপি আক্তারের মুখোমুখি হই। আমার নাম মোসাম্মদ পপি আক্তার। সিডরের সময় পরিবার দরিদ্র হয়ে যায়, তারপর আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। তারপরে বিপিকে থেকে আমার সহায়তা করে, তারপর আমি আবার প্রথম থেকে লেখাপড়া শুরু করি।
আমরা এখন রয়েছি পটুয়াখালী সদর উপজেলার অদূরে অবস্থিত মাটিভাঙ্গা গ্রামে। আংশিক প্রতিবন্ধী নাসির, তার জন্ম এই গ্রামে। তিনি শিম এবং করলার সবজি বাগান করে স্থানীয়ভাবে এই অঞ্চলের মানুষের পুষ্টি চাহিদা পূরণে যেমন অবদান রাখছেন, পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে সাফল্যের সাথে তার সংসার পরিচালনা করছেন। এমনই একজন সফল চাষির সাথে আমরা কথা বলছি। আমি সিডারের সব কিছু হারিয়ে আমি যখন অসহায় হয়ে পড়ে আমি ভাবলাম যে অসহায় পরে আমার কোনো বসে থাকা ঘরে কোনো কাজ নেই, আমি যাই কিছু চাষাবাস করে আমাদের দিন যাতে সামনের দিকে এগিয়ে ভালোভাবে আমরা চলতে পারি এই পর্যায়ে। তখন কি করব কি না করব এ নিয়ে ভাবনা চিন্তা করে যখন আমি আমার বড় ভাইয়ের কাছে গেলাম, সেও এইভাবে অনেক সবজি চাষ করলো। সবজি চাষ করার পর তাকে যাই বললাম যে ভাই আমি তো এই একটা চাষ করতে চাই এইভাবে, তখন আপনি কি আমার একটু পরামর্শ দিন। তখন সে আমাকে পরামর্শ দিল যে তুই এই কায়দা করো। এক ভাইয়ের থেকে 2000 টাকা নিয়ে আমি এই কাজ শুরু করি। এই কাজ শুরু করার পর আমি অনেক আয় রোজগার করতে পারছি এবং ফসল ফলাইতে পারছি। তাতে প্রায় আমার 1 লক্ষ টাকার মতো ইনশাল্লাহ এবছর আয় হয়েছে। আরও এই যে আমি প্রতিবন্ধী, আমার মতো ভাই বোন যারা আছে তারা যেন আরও এইভাবে উদ্বুদ্ধ হয় যাতে তারাও যেন এই ধরনের ফসল ফলাতে পারে। দর্শক, এখন আমন্ত্রণ জানাচ্ছি সুরের ভুবনে। আপনাদের সামনে এখন গান পরিবেশন করছেন সুজন রহমান। দেবদাস হব না আমি, ভালোবেসে দেবদাস হব না। যাকে ভালোবাসবো বুকে ধরে রাখবো, অন্যের হতে আমি দেব না। দেবদাস হব না আমি, ভালোবেসে দেবদাস হব না। যাকে ভালোবাসবো বুকে ধরে রাখবো, অন্যের হতে আমি দেব না। দেবদাস হব না আমি। প্রেয়সীকে দূরে ঠেলে দেবদাস করেছিল ভুল, আমি ভুল করব না বিশ্বাস করি না আমি জাতকুল। আমার প্রেয়সী আমারই হবে, কোনো বাধায় আমি মেনে নেব না। দেবদাস হব না আমি। দেবদাস মরে গেছে, দেবদাস ছিল কাপুরুষ। আমি তো মরব না, প্রেমের জন্য হব সাহসী মানুষ। আমার প্রেয়সীকে ছিনিয়ে নেব, প্রেমের যুদ্ধে আমি হেরে যাব না। দেবদাস হব না আমি, ভালোবেসে দেবদাস হব না। যাকে ভালোবাসবো বুকে ধরে রাখবো, অন্যের হতে আমি দেব না। দেবদাস হব না আমি।
আজকে এই প্রশিক্ষণ কয়দিন ব্যাপী চলবে? আজকে কততম দিন? আমরা এখন উপস্থিত রয়েছি পটুয়াখালী জেলার পিএসআইডি সেন্টারে অধীনে পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে প্রতিবন্ধিতা বিষয়ে মানুষকে সচেতন করার জন্য এই প্রশিক্ষণটি আয়োজন করা হয়েছে। এখন এই প্রশিক্ষণের প্রশিক্ষক সাহেবের সাথে কথা বলছি। আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী জি। হওয়া সত্ত্বেও আপনি এখানে তাদেরকে স্বাভাবিক মানুষের মতো প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। এই বিষয়ে একটু আপনি আপনার বিষয় এবং তাদের প্রশিক্ষণ সম্পর্কে একটু আমাদের বলুন। আমার বিষয়ে যদি বলি, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। তো আমি দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করেছি এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ফিলোসফিতে কমপ্লিট করেছি। এরপর বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি বিপিকেএসএ প্রশিক্ষক হিসেবে কাজ করছি। তারই অংশ হিসেবে আমি পটুয়াখালীর পিএসআইডি সেন্টারে আমি এই প্রতিবন্ধিতা বিষয়ক ধারণা এই প্রশিক্ষণে আছি এবং এই প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে এখানকার যারা জিডিপিওডির সদস্য তাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। কাদেরকে প্রতিবন্ধী বলবো, মানুষকে, শিশুরা কেন প্রতিবন্ধিতার শিকার হয়, কিভাবে হয়, এর কারণ, প্রতিরোধ ইত্যাদি বিষয়ে তাদের সচেতন করার চেষ্টা করছি। এই পর্যায়ে কথা বলছি উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সউদ্যোগ পটুয়াখালী জেলার পিএসআইডি সেন্টারের সমন্বয়কারী জনাব আবু সাইদ সাহেবের সাথে। বর্তমানে সিডর আক্রান্ত প্রতিবন্ধী ব্যক্তি এবং পরিবারের মাঝে আমরা বিভিন্ন প্রকার প্রশিক্ষণ প্রদান করে থাকি। তার ভিতর আমাদের একজন প্রশিক্ষণ পেয়ে সে আগে ভিক্ষাবৃত্তি করত, এখন ভিক্ষাবৃত্তি ছেড়ে সে এখন দোকান করছে। তারপর আমাদের ছোট বিঘা ইউনিয়নের নাসির, সে নিজে প্রতিবন্ধী ব্যক্তি হয়েও সবজি চাষ করে সে একজন সফল চাষি। তারপর আমাদের প্রশিক্ষণ পেয়ে আসমা সেলাই প্রশিক্ষণ পেয়ে সে এখন আমাদের পিএসআইডি সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে এখন অনেক প্রতিবন্ধী এখন স্বাবলম্বী। এখন কথা বলছি উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সউদ্যোগ পারসনস উইথ ডিসেবিলিটি সেলফ ইনিশিয়েটিভ টু ডেভেলপমেন্ট পিএসআইডি বাংলাদেশের প্রজেক্ট কোঅর্ডিনেটর জনাব রাশিদুল ইসলাম সাহেবের সাথে। বাংলাদেশে আপনি যে প্রজেক্টটি বাস্তবায়ন করছেন, এই প্রজেক্টটি কি এবং প্রতিবন্ধীদের উন্নয়নে এই প্রজেক্টের অনুকূলে কি কি কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে? পারসন উইথ ডিসেবিলিটি সেলফ ইনিশিয়েটিভ টু ডেভেলপমেন্ট পিএসআইডি, এটি হলো একটি রাইট বেস অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের উন্নয়নে আত্মনিয়োগ করে এবং পরবর্তীতে তারা এই উপকারভোগী থেকে তারা পরবর্তীতে নিজেদেরকে ম্যানেজার স্বরূপ প্রতিষ্ঠা করে, যার মাধ্যমে তারা ওই এলাকার অন্যান্য প্রতিবন্ধী যে ব্যক্তি আছে তাদের উন্নয়নের জন্য তাদেরকে নিয়োগ করে এবং তারা নিজেদেরকে উন্নয়ন কর্মী হিসেবে প্রতিষ্ঠা করে। পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি অংশগ্রহণ করে, যেমন তার মধ্যে রয়েছে তাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, স্বাস্থ্য জাগরণ প্রশিক্ষণ, তারপর নিজেদের ডিসেবিলিটি আন্ডারস্ট্যান্ডিং প্রশিক্ষণ, এরকম আরও অসংখ্য প্রশিক্ষণ অংশগ্রহণ করে। পরবর্তীতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। প্রতিবন্ধী শিশুরা স্কুলে যেতে শুরু করে, যারা কখনো স্কুলে যেত না তারাও যেতে শুরু করে, যারা একসময় স্কুলে যেত কিন্তু মানুষের সাহায্য সহযোগিতা না পাওয়ার ফলে তারা স্কুলে আর যাচ্ছিল না, তারাও এখন নতুন করে আবার স্কুলে যাওয়া শুরু করে। আপনাদের এখন আমন্ত্রণ জানাচ্ছি আঁধারে আলোর বিশেষ ব্যক্তিত্ব পর্বে। এ পর্বে আমাদের আজকের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্বে নিয়োজিত মাননীয় সচিব মহোদয়। আমরা জানি বাংলাদেশের মোট জনসংখ্যার 10% মানুষ অর্থাৎ 1,50,00,000 তার বিভিন্নভাবে প্রতিবন্ধিতার শিকার। এই বৃহৎ জনগোষ্ঠীর উন্নয়নে
সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনার মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে কি কি কর্মসূচি প্রতিবন্ধীদের উন্নয়নে বাস্তবায়িত হচ্ছে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজটাই হলো বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা দুস্থ, যারা প্রতিবন্ধী এবং যারা পিছিয়ে আছে সমাজে, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে মূলধারায় সম্পৃক্ত করা। প্রতিবন্ধী বাংলাদেশের যারা আছেন তারা একটা বিশাল জনগোষ্ঠী, তাদের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনেকগুলো কার্যক্রম আছে। যেমন আমরা অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা দিয়ে থাকি। আমরা অসচ্ছল যারা প্রতিবন্ধী ছাত্র, তাদের আমরা শিক্ষা উপবৃত্তি দিয়ে থাকি। সারা বাংলাদেশে 64টা জেলায় প্রতিবন্ধী বাচ্চাদের মুখ এবং বধির তাদের জন্য স্কুল রয়েছে এবং এরকম বিভিন্ন প্রোগ্রাম রয়েছে যার মাধ্যমে আমরা প্রতিবন্ধীদের কাজ করে থাকি। এবং তার চাইতে বড় কথা, 1999 সালে শুধু প্রতিবন্ধীদের বিষয়গুলো যাতে আলাদা করে দেখে তাদের উন্নয়ন করা যায়, এর জন্য 1999 সালে বাংলাদেশ সরকার জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন এবং তাকে তৎকালীন প্রথমেই 10 কোটি টাকা সিড মানি হিসেবে দেওয়া হয়েছিল, যে যার ওইটা ইনভেস্ট করে তার রোজগার থেকে তার প্রতিবন্ধীদের কাজ করবে, এবং সেটা এখন প্রায় 35 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী উনি ঘোষণা দিয়েছেন যে প্রতিবন্ধী বাচ্চাদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। তিনি নির্দেশ দিয়েছেন যে মূল ধারায় যে শিশুরা যোগ্য বিবেচিত হবে তারা যাতে মূল সমস্ত বিদ্যালয়ে ভর্তি হতে পারে। এটা যদি কোনো বিদ্যালয় তাদের ভর্তি না করে, এটা একটা শাস্তিযোগ্য অপরাধ হবে। এটা শুধু প্রতিবন্ধী বাচ্চাদের জন্যই নয়, যারা স্বাভাবিক বাচ্চা তাদেরও সমাজে তাদের ভাই বোন প্রতিবন্ধী, এটা মেনে নেওয়া, তাদের সাথে পড়াশোনা করা, তাদের সাথে একসাথে চলা, এই মানসিকতার জন্য কিন্তু তাদের এটা প্রয়োজন রয়েছে। সড়ক এবং যোগাযোগ মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি এবং তারা অলরেডি প্রত্যেকটা সরকারি বাসের মধ্যে নির্দেশ দিয়েছে যে 3টা সিট প্রতিবন্ধী এবং মহিলা শিশুদের জন্য সংরক্ষিত থাকবে প্রতিটা বাসে। ফলে এখন সমাজের দায়িত্ব, রাষ্ট্রের আমাদের সাংবিধানিকভাবে তখন দায়িত্ব হয়ে দাঁড়াচ্ছে এই বাচ্চাগুলোকে একটা আশ্রয় দেওয়া। সেই হিসাবে আমাদের অলরেডি আমরা কাজ শুরু করেছি, প্রতিটা জেলায় একটা হোম তৈরি করা প্রতিবন্ধীদের জন্য, বাচ্চাদের জন্য বা প্রতিবন্ধীদের জন্য, যাদের বাবা মা নাই তাদেরকে একটা আশ্রয় দেওয়া, তারা যাতে সমাজে একটা খাদ্য এবং আশ্রয় নিরাপত্তা পায়। এইভাবে আমরা কাজ শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি আমাদের নির্দেশ দিয়েছেন প্রতিবন্ধী কমপ্লেক্স তৈরি করার জন্য প্রতিটি ডিস্ট্রিক্ট, প্রতিটি বিভাগে। এই কমপ্লেক্সে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জমি আছে। উনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন প্রয়োজনে তিনি জমি দেবেন আর যদি লাগে, কিন্তু এদের আশ্রয় এবং তারা যাতে নিরাশ্রয় না হয়, তারা যাতে রাস্তায় এসে না দাঁড়ায়, তাদের জন্য একটা আশ্রয় দেওয়া হয়, তাদের খাদ্যের নিরাপত্তা হয় সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেই নিরাপত্তাটুকু নিশ্চয়তা দিতে চাই এবং এই পরিকল্পনাটা নিয়ে আমরা আগাচ্ছি। আমরা একে একে অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। ঠিকানা সহ 2-1টি কথা। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক আঁধারে আলো, কক্ষ নম্বর 224, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। শিক্ষা একজন ব্যক্তিকে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে সহায়তা করে। তাই আসুন আপনার আমার আশেপাশে যারা প্রতিবন্ধী রয়েছে তাদেরকে শিক্ষা গ্রহণ সহ সমাজে প্রতিষ্ঠিত হতে উদ্বুদ্ধ করি। এই প্রত্যাশা রেখে প্রতিবারের মতো আজও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।